আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। টঙ্গীতে তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 2 জন নিহত, আহত অর্ধ শতাধিক। সকাল থেকে সাতপন্থীদের দখলে বিশ্ব ইজতেমা মাঠ। D8 সম্মেলনে যোগ দিতে মিশরের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনে অংশ নেবেন ইরান, তুরস্ক সহ 8টি দেশের রাষ্ট্রপ্রধান। এবং সিরিজের দ্বিতীয় টি20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া 130 টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। নিহত 2 জন হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মোহাম্মদ আমিনুল ইসলাম বাচ্চু ও বগুড়ার তাইজুল ইসলাম। মঙ্গলবার রাত 4টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। আগামী 20 ডিসেম্বর টঙ্গী ময়দানে সাদপন্থীদের জোর ইজতেমা। সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সাইম বলেন, জোর ইজতেমার কাজ করতে গেলে জোবায়েরপন্থীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। অন্যদিকে জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেছেন, সাদপন্থীরা ইজতেমার প্রস্তুতি কাজে নিয়োজিতদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। সংঘর্ষে আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। মিশরের কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার দিবাগত রাত 1:20 প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং 8 নামেও পরিচিত। এই সম্মেলন ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও MSME ইস্যুতে সংস্থাটির গুরুত্বকে তুলে ধরে। সংস্থাটি বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত। সম্মেলনে ডক্টর ইউনুসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। গণ অভ্যুত্থানের পর থেকেই জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ধোঁয়াশা। মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময় উল্লেখ করায় স্বাগত জানিয়েছেন রাজনৈতিক নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে এখন কাজ করা উচিত বলে মনে করেন তারা। তাফহিমুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারের মনোযোগ দেয় সরকার। সংস্কার কার্যক্রম এগিয়ে চললেও সরকারের তরফ থেকে এতদিন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করায় স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির আশা, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর অভিমত নেবে সরকার। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, একটা জিনিস দিয়েছেন, এটা এখন রাজনৈতিক দলগুলো যারা আছে, বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করে, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গায় যারা এসেছেন, প্রত্যেকেরই অভিমতের ভিত্তিতে নিশ্চয়ই তারা তাদের জানাবেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, সরকারের উচিত কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে তা নিয়ে কাজ করা। ঘোষণাকে আমরা স্বাগত জানাই। অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে এখন নির্বাচনটা যদি নিরপেক্ষ করতে পারেন, অবাধ করতে পারেন, নির্ভয়ে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, তাহলে 2-3 মাস দেরিতে ইলেকশন হলো কি আগে হলো, এটা জনগণের জন্য বেশি উদ্বেগের কারণ হবে না। তো 1 বছর লম্বা সময় দিয়েও যদি নির্বাচন আবার 14, 18, 24-এর মতো হয়, তাহলে সেই সময়েরও কোনো মূল্য নেই। প্রধান উপদেষ্টার ঘোষণা করা সময়ের মধ্যে সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে বলে আশা মাহমুদুর রহমান মান্নার। এতদূর পর্যন্ত আমরা যেরকম আসতে পেরেছি, যদিও চ্যালেঞ্জ বিরাট আছে এখনো, কিন্তু কাটিয়ে উঠতে পারবো এবং একটা 9-6 মার্কা নয়, গ্রহণযোগ্য নির্বাচন, একটা কোয়ালিটি নির্বাচন দেওয়া সম্ভব হবে। বিগত সময়ের তুলনায় সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা রাজনৈতিক দলগুলোর। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীর কাপ্তান বাজারের আশপাশের সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, কাপ্তান বাজারে মুরগি কেনা বেচায় নির্ধারিত স্থান থাকলেও ব্যবসায়ীরা মূল সড়ক ও ফুটপাত সহ আশপাশের জায়গায় মুরগির দোকান নিয়ে বসতেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। অভিযানে 5 জন মুরগি ব্যবসায়ীকে 5,000 করে 25,000 টাকা জরিমানা এবং অবৈধ কয়েকটি দোকানের সরঞ্জাম জব্দ করা হয়। 5 আগস্টের পর সেখানে কয়েক দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিটি কর্পোরেশন, পুলিশ, সেনাবাহিনী ও নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা অংশ নেন। মহান বিজয় দিবসের ছুটিকে কেন্দ্র করে পর্যটকের সমাগম বেড়েছে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায়। পর্যটন নির্ভর বিভিন্ন খাতে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠার আশা দেখতে শুরু করেছে। এই মুহূর্তে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে আছেন আজহার হীরা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হীরা, পর্যটন ক্ষেত্রে খাগড়াছড়ির অবস্থা কেমন দেখছেন? জি আলাবি, আপনি জেনে থাকবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পাহাড়, গিরি, ঝর্ণা এবং ছোট ছোট উপত্যকা নিয়ে গঠিত। এই জেলার 9টি উপজেলা রয়েছে। 9টি উপজেলায় প্রত্যেকটি উপজেলাতেই কিন্তু বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আলোটিলা, রিসাং ঝর্ণা, দেবতাপুকুর সহ আরো ছোট ছোট জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি জেলার একেবারেই শহরের কাছাকাছি পর্যটন কেন্দ্র জেলা পরিষদ পার্কে। আপনার এখানে আমি কথা বলেছি জেলা পরিষদ পার্কের কর্তৃপক্ষের কাছে। তারা বলেছে যে এই মুহূর্তে পর্যটকের সমাগম বাড়তে শুরু করেছে। আপনি জেনে থাকবেন খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় সৃষ্ট কিছু ঘটনার জন্য প্রশাসন পর্যটকদেরকে নিরুৎসাহিত করেছিল পার্বত্য এলাকায় ভ্রমণের জন্য। সেই তখন থেকে প্রায় মাসখানেক পর্যটক শূন্য ছিল 3 পার্বত্য জেলা, এবং সেই খরা কাটিয়ে আপনার পর্যটক এখন আসতে শুরু করেছে। আমি কথা বলেছি বিভিন্ন হোটেল মালিকদের সাথে, তারাও বলেছে যে এই মুহূর্তে পর্যটকদের সমাগম মোটামুটি ভালো। তবে তারা যেটি বলেছে যে অন্যান্য বছর এই সময়ে যে পরিমাণ পর্যটকের আনাগোনা থাকে এবং যে পরিমাণ বুকিং থাকে, আপনার জানুয়ারি পর্যন্ত তাদের বুকিং থাকে, এবার কিন্তু সেই পরিমাণ পর্যটক তারা দেখতে পাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন জেলা পরিষদ পার্কে, এখানে কিন্তু এই মুহূর্তে আসলে পর্যটক তেমন নাই। খাগড়াছড়ি জেলার কাছাকাছি সাজেক, রাঙামাটি জেলায় পর্যটকরা সকালবেলায় আসলে বেশিরভাগ সময়ই সাজেকমুখী হয়ে থাকে, এবং সাজেক থেকে ফিরে বিকেলে আপনার জেলা পরিষদ পার্ক, আলোটিলা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ করে আবার রাতেই ফিরে যায়। জি, তো পর্যটক সংশ্লিষ্টরা আশা করছে যে তারা ক্ষতির পুষে এসে আলোর মুখ দেখবে, লাভের মুখ দেখবে। এই ছিল সর্বশেষ। আল্লাহি আজহার হীরা, ধন্যবাদ আপনাকে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যে কাতারের দোহায় পুনরায় যুদ্ধবিরতির আলোচনা চলছে। এর আগেও কয়েক দফা যুদ্ধবিরতির আলোচনা হলেও এবারে ইতিবাচক দিক দেখছে হামাস প্রতিনিধিরা। তারা বলছে ইসরায়েল যদি নতুন করে কোনো শর্ত না দেয় সেক্ষেত্রে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় বলছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 12,799 শিক্ষার্থী নিহত হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল একটি বাফার জোন দখল ও সিরিয়ার বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে সিরিয়ার মাউন্ট হারমোনের চূড়া থেকে হিব্রু ভাষায় ভিডিও বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলি নিরাপত্তার জন্য সিরিয়ার এই অঞ্চল গুরুত্বপূর্ণ, তাই তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই এলাকায় সেনারা থাকবে বলে জানান তিনি। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। নীলফামারীতে বসত ভিটায় মাল্টা চাষ শুরু হলেও এখন ছড়িয়ে পড়ছে আবাদি জমিতে। সবুজ সতেজ গাছে থোকায় থোকায় দুলছে বাড়ি মাল্টা। এক সুস্বাদু ও রসালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলমের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট।
নীলফামারীর জলঢাকার বাসিন্দা আশরাফুল কৃষি বিভাগের পরামর্শে 2017 সালে স্বল্প পরিসরে মাল্টা চাষ শুরু করলেও এখন 4 বিঘা জমিতে করছেন মাল্টার চাষ। প্রতি কেজি মাল্টা বাগান থেকে পাইকারি বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকায়। আমি জৈব পদ্ধতিতে এই মাল্টা চাষ করতেছি। এখানে কোনো ফরমালিন যুক্ত নয়, কোনো বিষক্রিয়া দেওয়া নয়, যেটাকে জৈব সারের মাধ্যমে আমরা ভার্মি কম্পোস্ট এবং বাড়ির পচনের আবর্জনা দিয়ে যেভাবে চাষ করা যায় সেভাবে করতেছি। মাল্টা চাষে উৎসাহিত হয়ে অনেকেই পরামর্শ নিচ্ছে আশরাফুলের কাছ থেকে। মাল্টার বাগান দেখে আমার খুব ভালো লেগেছে। মালটাও ইনশাআল্লাহ কালার খুব ভালো, মালটাও খুব সুস্বাদু এবং মিষ্টি। মাল্টার চাহিদা বেশি থাকায় পাইকার প্রতি মন 5200 টাকায় বাগানে এসে কিনে নিয়ে যাচ্ছেন। আর কালারও অনেক ভালো, মালটার মানও অনেক ভালো, সাইজটা ভাই মোটামুটি অনেক ভালো আছে, মালটা মিষ্টিও আছে। আশরাফুল ভাইয়ের মালটার মালটাটা ভালো, বাড়ি মালটা, রস এবং মোটামুটি মিষ্টি ভালো। এই জন্য আমরা মালটাটা 130 টাকা কেজির দর কিনতেছি। অন্য ফসলের পাশাপাশি উঁচু ও বেলে দোআঁশ মাটিযুক্ত জমিতে মাল্টার বাগান করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চমৎকার ফলন আসছে এবং যে কালারটি আসতেছে এর কারণ প্রধানত আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে যে প্রচুর সূর্যের আলো এখানে পাচ্ছে, পাশাপাশি জমিতে রস। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য উপযোগী। সম্মিলিত মাল্টার বাগান বাড়ানোর জন্য সরকারের নানান উদ্যোগ নেওয়ার দাবি চাষিদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দেশের নদী ও পরিবেশ রক্ষায় সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সেমিনারে পরিবেশ সাংবাদিকতার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সুযোগ সুবিধা বৃদ্ধি, প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। আলিমাল রাজির রিপোর্ট। দীর্ঘদিন ধরেই হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। পাশাপাশি গবেষক, পরিবেশ কর্মী, সাংবাদিক ও হালদা নদীর উপর নির্ভর জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নদী সংরক্ষণের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এই সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ সাংবাদিক শৌমিক আহমেদ। আমাদের যে যারা এত সিনিয়র রিপোর্টার আছেন তারাও অনেক সময় কনফিউজড হন কোনটা প্রকৃতি নিউজ, কোনটা নিউজ না। আবার এই সাংবাদিকগুলা যারা লোকালি কাজ করেন তারা এত অল্প টাকায় কাজ করেন যে তাদের পক্ষে যাওয়া সম্ভব না যে আমি 40 মাইল 50 মাইল দূরে একটা উপজেলায় একটা ঘটনা আছে, কোথাও নদী ভরাট হচ্ছে কিংবা দখল দূষণ আছে, তার পক্ষে এগুলো নিয়মিত ফলো আপ করাটা খুব টাফ। নদী সংরক্ষণে সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা বলেন অতিথিরা। নদী সম্পর্কে জ্ঞান আহরণ করতে গেলে ঘরে বসে কিন্তু জ্ঞান আহরণ করতে পারবো না, ক্লাসরুমে বসেও জ্ঞান আহরণ করতে হবে না, পারবো না। আমরা নদী সম্পর্কে জ্ঞান আহরণ করতে গেলে আমাকে নদীতে যেতে হবে। জার্নালিজম ইটসেলফ ইজ এ টুল অফ রিভার কনজারভেশন। হালদা রক্ষায় বিভিন্ন সময় নেওয়া গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন আয়োজনের সভাপতি। নেচার কনজারভেশন এবং জার্নালিজম এই দুটা একটার সাথে অসম্ভব রকমের বন্ডিংস হিসেবে তৈরি হয়ে আছে। প্রকৃতি সংরক্ষণ বা জীববৈচিত্র্য সংরক্ষণ, নদী সংরক্ষণ কখনো জার্নালিজম ছাড়া পূর্ণতা পায় না। এখানকার স্টুডেন্টদের, শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা নদীর প্রতি রেসপন্সিবিলিটি তৈরি করতে পারি, নদীর চিন্তা যদি তৈরি করতে পারি, পেশাগতকরণে যখন ছড়িয়ে যাবা তোমার মধ্যে অবশ্যই নদী সংরক্ষণের বিষয়টা প্রায়োরিটি পাবে। হালদার রিভার রিসার্চ ল্যাবরেটরি ও রিভার ক্লাব আয়োজিত সেমিনারের সহযোগী বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও গ্রিন প্ল্যানেট। হালদা নদী রক্ষায় অবদান রাখায় অতিথিদের সম্মাননা জানিয়েছে আয়োজকরা। আলিমাল রাজি, চ্যানেল আই, চট্টগ্রাম। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টঙ্গীতে তাবলিগের 2 গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 2 জন নিহত, আহত অর্ধ শতাধিক। সকাল থেকে সাদপন্থীদের দখলে বিশ্ব ইজতেমা মাঠ। D8 সম্মেলনে যোগ দিতে মিশরের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনে অংশ নেবেন ইরান, তুরস্ক সহ 8টি দেশের রাষ্ট্রপ্রধান। এবং সিরিজের দ্বিতীয় টি20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া 130 টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।
চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।